এখন হচ্ছে আমাদের গতির তৃতীয় সূত্র। গতির তৃতীয় সূত্র, এটা আমাদের সরল, ত্বরণ এবং গতিকালের সম্পর্ককে নির্দেশ করে। সরল, ত্বরণ ও গতিকালের সম্পর্ক। তাহলে আমরা জেনে নিই বিজ্ঞানীরা কিভাবে এই সহজ পদ্ধতিতে এই সূত্রটা নিয়ে এসেছিল, কোন ক্যালকুলেশনকে সহজ করার জন্য কিভাবে ক্যালকুলেশন করতে করতে এই সূত্রটাতে এসে পৌঁছাইছিল সেই জিনিসটা দেখি। সূত্রটা হচ্ছে S = ut প্লাস হাফ at স্কোয়ার। এটাকে আমরা সবাই বলি, বিশেষ করে আমি বলি ভিটামিন যুক্ত সূত্র। এই সূত্রকে আমরা যে কোনো ক্যালকুলেশনে, গতির অধ্যায়ের যে কোনো ক্যালকুলেশনে অ্যাপ্লাই করে আমরা সঠিক আনসারটা নিয়ে আসতে পারবো। এই কারণে এটাকে কি বলা হয়? ভিটামিন যুক্ত সূত্র। তাহলে এর প্রতিপাদনটা দেখে নিই। এর প্রতিপাদন, মনে করি কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে s দূরত্ব অতিক্রম করে। এটা যেহেতু সুষম ত্বরণে চলতেছে, এই কারণে এর যেই গড় বেগ v বার সমান আমরা কি লিখতে পারি? আদিবেগের যেই মানে শেষ বেগ ও আদিবেগকে যোগ করে 2 দ্বারা ভাগ। শেষ বেগ ও আদিবেগকে যোগ করে 2 দ্বারা ভাগ। শেষ বেগ ও আদিবেগকে যোগ করে 2 দ্বারা ভাগ করছি কেন? গড়, আমরা জানি গড় নির্ণয় বলতে যে কয়টা রাশিকে, যে কয়টা রাশির গড় বের করতে হবে সেই রাশিগুলোকে যোগ করে যতটা রাশি তত দিয়ে ভাগ। এখানে যেহেতু গড় বেগের গড় নির্ণয় করতেছি, এই কারণে বেগ এখানে কয়টা? 2টা, আদিবেগ আর শেষ বেগ। এই 2টা বেগকে যোগ করে, যেহেতু বেগ 2টা, 2 দ্বারা ভাগ করলে গড় বেগ। আবার আমরা জানি যে, এটাকে 1 নং সমীকরণ ধরি। আবার আমরা জানি গড় বেগ সমান সরণ বাই সময়। তাহলে ভি বার এখান থেকে কি পাচ্ছি? s/t। এটা যদি 2 নং সমীকরণ দিই, তাহলে 1 ও 2 হতে কি লিখতে পারি? 1 ও 2 হতে আমরা কি পাচ্ছি? 2 হতে পাই s/t সমান সমান u প্লাস v ডিভাইডেড বাই 2। কেননা এটাও ভি বারের মান, এটাও ভি বারের মান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং s = t টাকে যদি আমি পক্ষান্তর করে দিই, t এখানে ভাগ অবস্থায় আছে, পক্ষান্তর হয়ে কি হয়ে যাবে? গুণ অবস্থায় হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে u প্লাস v ডিভাইডেড বাই t ইন্টু 2, এটাকে আমি নিলাম 3 নং সমীকরণ হিসেবে। আবার আমরা জানি বস্তুর অসম বেগের পরিবর্তনের হারই ত্বরণ। অসম বেগের পরিবর্তন মানে কি? এখন দেখেন, বেগ যদি সমান হয় তাহলে আদি বেগ যা শেষ বেগও তা না। ধরেন আদি বেগ হচ্ছে 2, শেষ বেগ হচ্ছে 2। ধরেন এটা শেষ বেগ, এটা আদি বেগ। শেষ বেগ হয়েছে 2, আদি বেগ ছিল 2। 2 থেকে 2 বিয়োগ করলে তো 0 হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো ত্বরণ থাকতেছে না। এই কারণে ত্বরণ হইতে হলে অবশ্যই সেটা অসম বেগ হইতে হবে, অর্থাৎ কোনো না কোনো একটা পার্থক্য থাকতে হবে। তো যদি পার্থক্য থাকে, একটা থেকে একটা বিয়োগ করলে আমরা কিছু না কিছু একটা মান পাবো। এই কারণে অসম বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। পরিবর্তনের হার, পরিবর্তন বলতে আমরা কি বলছিলাম? শেষটা থেকে শুরুটা বিয়োগ, অর্থাৎ শেষ বেগ হচ্ছে ভি বিয়োগ আদি বেগ হচ্ছে ইউ। আর হার বলতে বা একক সময় বলতে আমরা কি বুঝছি? সময় দ্বারা ভাগ। তাহলে এ সমান কি পাচ্ছি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বা এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? এর নিচে মনে মনে 1 আছে, এ আর টি গুণ হয়ে কি হবে?
এখানে 1 এর সাথে ভি মাইনাস ইউ গুণ হলে ভি মাইনাস ইউ সমান সমান এ আর টি গুণ করলে এটি, বা এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান সমান ইউ প্লাস এটি। এটাকে আমরা দিলাম 4 নং সমীকরণ। এই ভি এর মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো। ভি এর মান 3 নং এ বসিয়ে পাই কি পাচ্ছি, s ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই, এখন ভি এর জায়গায় কিন্তু আমি ভি এর মানটা বসাবো, অর্থাৎ ইউ প্লাস এটি ইন্টু টি, বা আমরা কি লিখতে পারি s ইকুয়াল টু, এখানে ইউ আর ইউ 2u প্লাস এটি, আর এখানে হচ্ছে ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখানে দেখেন এটাকে যদি আমরা ভেঙে ফেলি, এটা কিভাবে আসছিল, আমরা যদি এটাকে ভেঙে ফেলি তাহলে s ইকুয়াল টু পাচ্ছি 2u ডিভাইডেড বাই 2 প্লাস এটি ডিভাইডেড বাই 2, কেননা এই 2টা অবশ্যই এই দুইটা লসাগু। এখানে দেখেন হরগুলোর লসাগু যদি করি 2 আসতেছে, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 আর 2u গুণ করলে 2u আসবে, 2 দিয়ে ভাগ করলে 1, 1 আর এটিকে গুণ করলে এটি আসবে। অর্থাৎ এই ধরনের যে কোনো রাশিকে যদি আমরা ভাঙি, এটার নিচে এই হরটাই থাকবে, মাঝখানে প্লাস বা মাইনাস যে চিহ্ন আছে সেটা, আবার এটার নিচে এই হরটাই থাকবে। আমরা এভাবে ভেঙে ফেলেছি, তাহলে এটাকে যদি কাটাকাটি করি 2 আর 2 কাটা, এখানে কিন্তু হোল একটা টি থাকতেছে। বা s সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে ইউ আছে, ইউ প্লাস এখানে আছে এটি বাই 2, আর এখানে আছে হোল টি, বা s ইকুয়াল টু আমরা এটাকে গুণ করে ফেলি ইউটি প্লাস এখানে এটিকে 2 দ্বারা ভাগ, আমরা যদি এটিকে আলাদা করে রাখি এটাকে আমরা এভাবে লিখতে পারি এটি হাফ ইন্টু এটি, তাই না? তাহলে এইটিটা গুণ হবে কিন্তু 1 এর সাথে গুণ হয়ে আবার এটি ডিভাইডেড বাই 2 চলে আসবে, অর্থাৎ এটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। সেক্ষেত্রে আমি ভেঙে দিলাম হাফ এ টি আর টি গুণ করলে টি স্কোয়ার। দেখেন এটাই কিন্তু আমাদের নির্ণয় সমীকরণ, তাই না? s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ সরণ সরণ সমান সমান আমরা কি লিখতে পারি, আদিবেগ গুণ ত্বরণ যোগ হাফ ইন্টু ত্বরণ গুণ, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, আদিবেগ ইন্টু এটা কিন্তু গতিকাল, ত্বরণ লিখে ফেলছি বলে, তাহলে আদিবেগ ইন্টু গতিকাল যোগ হাফ ইন্টু ত্বরণ গুণ গতিকাল স্কয়ার। তাহলে আমরা সরণ, ত্বরণ ও গতিকালের সম্পর্কটাকে স্থাপিত করে ফেলতে পারছি না। সরণ সমান আদিবেগ ইন্টু গতিকাল যোগ হাফ ইন্টু ত্বরণ ইন্টু গতিকাল স্কয়ার, এটাকে আমরা সংক্ষেপে মুখে মুখে বলে ফেলতে পারি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এবং এটা কিন্তু আমাদের ভিটামিন যুক্ত সূত্র। এখন আসেন বিশেষ ক্ষেত্র, অর্থাৎ এই ইউ এর মান যদি 0 হয়, ইউ সমান সমান 0 হইলে, এখানে লিখি ইউ সমান 0 হলে এখানে আমরা কি পাচ্ছি, s সমান সমান 0 আর t যাই হোক না কেন 0 এর সাথে গুণ হওয়ার কারণে এই রাশির পুরোটার মান হবে 0, তাহলে s সমান পাবো হাফ এটি স্কয়ার। এবার আসেন এটা তো ধ্রুবক সংখ্যা না, এটা ধ্রুবক, আবার সুষম ত্বরণ হওয়ায় এও ধ্রুবক, সুষম ত্বরণ হওয়ায় এও ধ্রুবক, এর মান কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না, এর মান চেঞ্জ হবে না, এখন যা তখনও তা তখনও তা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, s সমানুপাতিক হচ্ছে টি স্কয়ার, অর্থাৎ এটাকে যদি আমরা কথায় কনভার্ট করতে চাই, অর্থাৎ স্থির অবস্থান ইউ ইকুয়াল টু 0 মানে বস্তুটা স্থির না, আমরা শিখছি কিন্তু, তাহলে স্থির অবস্থান থেকে চলমান বস্তুর সরণ বা অতিক্রান্ত দূরত্ব। আমরা এখন যে কেস বা সিনারি চিন্তা করতেছি, এখানে বস্তুটা সরলরৈখিকভাবে চলছে, কোনো দিক পরিবর্তন করে নাই, এই কারণে তার অতিক্রান্ত দূরত্ব যা সরলতা, চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব গতিকালের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বস্তুটার যত সময় ধরে চলতে থাকবে
এই সুষম ত্বরণে চলায় প্রতি বারে বারে প্রতি সেকেন্ডে তার বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, বেগ সময়ের সমানুপাতিক, আবার দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বেগও যত বৃদ্ধি পাবে সে কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা সময় বাড়ার সাথে সাথে আরও তত বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা গেল আমাদের এই সূত্রটার প্রতিপাদন, এবং এই সূত্রটা কিভাবে কোন ক্যালকুলেশনের মাধ্যমে কি কি চিন্তা করে বিজ্ঞানীরা এই সূত্রটা আবিষ্কার করছিল সেই জিনিসটা কিন্তু আমরা জেনে ফেললাম। এবার জানবো আমরা আমাদের গতির চতুর্থ সূত্র সম্পর্কে।